বহু জন্মছক আছে যাদের জীবনে ঘটে চলা ঘটনাক্রম একেবারে হুবহু মিলে যায় এবং তখন সেই ছকের প্রেডিকশন করাও কিন্তু অনেক সহজ হয়ে পড়ে। কিন্তু সমস্যাটা হয় ঠিক তখনই যখন দেখা যায় যে কোনো ক্লায়েন্টের যে ছক বলছে সেই ছকের বিরুদ্ধে তাদের জীবন অতিবাহিত হচ্ছে বা বর্তমান স্থিতি দেখাচ্ছে বা টোটালটাই উল্টো হচ্ছে। এটা এক একটা ব্যতিক্রমী ছক। এই ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি হয়। তবে বিশ্বাস করুন, এই ধরনের ক্রিটিক্যাল জন্মছককে ডিকোড করতে যে মজা আছে সেটা কিন্তু একদম সহজ যে জন্মছক আছে সেগুলোকে ডিকোড করে মজা নেই, এবং এর প্রতিকার বিধানও কিন্তু বেশ আলাদা ধরনের এবং সহজসাধ্যই হয়ে থাকে। ধরুন একজনের বেশ শুভ গ্রহ, শুক্ররই ধরলাম আমি, শুক্রের মহাদশা চলছে এবং শুক্র তার ভাগ্যস্থানে বসে রয়েছে, কিন্তু তার ভাগ্যস্থানে শুক্র থাকা সত্ত্বেও তার জীবনে না কোনো অগ্রগতি রয়েছে, না কোনো আর্থিক ডেভেলপমেন্ট রয়েছে, না সামাজিক অবস্থান রয়েছে সেইভাবে। তারপরে যখন তার জন্মছক বিচার করা গেল, দেখা গেল যে সেই শুক্র বসে রয়েছে কেতুর নক্ষত্রে, এবং সেইটা নিয়েই কিন্তু শুরু হলো সমস্যা, যা তাকে নেগেটিভিটির মধ্যে নিয়ে যাচ্ছে, নানান রকম ডিপ্রেশনের মধ্যে নিয়ে আসছে, বিভিন্ন প্রকার বদনাম বা লাঞ্ছনার মধ্যে তাকে ফেলে দিচ্ছে, আর্থিকভাবে তাকে লুজার করে দিচ্ছে, পারিবারিক ক্ষেত্রে তার নিজের সম্মানহানি হচ্ছে। আসলে এখানে গ্রহটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর করেছে সেই নক্ষত্রটা, যে নক্ষত্রে সেই গ্রহটা বসে আছে। আমরা জানি কেতুর তিনটে নক্ষত্র আছে এই ছকের ভেতরে, একটি হচ্ছে অশ্বিনী, একটি হচ্ছে মঘা এবং আরেকটি হচ্ছে মূলা, এবং এই তিনটে নক্ষত্রেরই ফল দেওয়ার ক্ষমতা কিন্তু ভিন্ন টাইপের। যখনই কোনো প্ল্যানেট এই কেতুর নক্ষত্রে এসে বসে তখন কিন্তু জীবন অন্য মাত্রা পায়। এই নক্ষত্ররা তাদেরকে নতুনভাবে এগিয়ে যাওয়ার বা নতুনভাবে সময় শুরু করবার একটা রাস্তা দেখায়, তবে তাদের নিজস্ব কায়দায়। হ্যাঁ, আজ এই কেতুর তিনটে নক্ষত্রকে নিয়েই আমি আলোচনা করব। নমস্কার, আমি সুজিত পাঠক, চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। আরেকটি ঘোষণা, যারা আমার কাছে জ্যোতিষ শিখবেন বলে বহু মেল করেছেন তাদেরকে বলবো bsiaindia.com এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন, আমি লিংক দিয়ে রাখছি। সেখানে গেলে পরে আমার নিজের তৈরি কোর্স আপনারা পেয়ে যাবেন, অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স, যেটা সম্পূর্ণ ভিডিও করা আছে, নোটস দেওয়া আছে, এবং তার সাথে সাথে আপনাদের কোর্সটা কমপ্লিট হয়ে গেলে পরেই আপনারা পেয়ে যাবেন একটা প্রফেশনাল সার্টিফিকেট। এখানে বেসিক লেভেলের কোর্সও আছে একটা এবং অ্যাডভান্স লেভেলেরও কোর্স আছে একটা, যেটা আপনাদের সুবিধা আপনারা নিয়ে সেটার লাইফ টাইম অ্যাক্সেস আপনাদের কাছে রেখে পড়াশোনা করতে পারেন এবং জ্যোতিষ সম্পর্কে আরো বেশি জানতে পারেন। তারপরে কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে আমি তো আছি। একটি হচ্ছে ইনফানাইট অ্যাস্ট্রোলজি বেসিক এবং একটি হচ্ছে অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম, সেটা হচ্ছে অ্যাডভান্সের ক্ষেত্রে। তাহলে এবারে চলো, যখনই কেতুর নক্ষত্রকে বুঝে যাবেন তখনই জীবনে ঘটতে থাকা যে ঘটনাক্রম সেই সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন, জীবনের গভীরে আপনি ঢুকতে পারবেন। কেননা কেতুর নক্ষত্র হলো ভীষণভাবে রহস্যময়, আর এই রহস্যকে উদ্ঘাটন করার মধ্যে যে আনন্দ আছে তার কিছুতে নেই। এই তিন নক্ষত্রকে জানার আগে একটু কেতু সম্পর্কে জেনে নিই। কেতু হলো সর্বাণু যে দৈত্য ছিল তার দেহ, অর্থাৎ তার যে মুন্ডটা ছিল সেটা রাহু হয়েছে এবং দেহটা যেটা ধরটা সেটা কেতু হয়েছে। কেতুর ভেতরে কোনো রকম মাথা নেই বলে তার চোখ, নাক, মুখ ইত্যাদি কোনো জিনিস নেই, তার শুধু যেটা আছে সেটা হচ্ছে দেহ এবং অন্তর্দৃষ্টি। যার জন্য দেখবেন যাদের চোখ নেই তারা কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কারণ তাদের ভেতরে সংযম অনেক বেশি রয়েছে এবং তারা সংযমের সাথে এগিয়ে যায়। তাদের অন্তর্দৃষ্টি রয়েছে, তাদের যেহেতু স্কিনটা রয়েছে, অর্থাৎ কেতুর যেহেতু স্কিন রয়েছে সেহেতু তার স্পর্শের অনুভূতিটাই তার আছে এবং সে বুঝতে পারে এটা ভালো না খারাপ। এবং কেতুর এই অন্তর্দৃষ্টির জন্যই তার যে ইনটিউশন পাওয়ার তৈরি হয়েছে, এর জন্যই কিন্তু কেতুকে বলা হয় রহস্যময় এবং ইনটিউশনের দেবতা। এবং এই রহস্যময়তা থাকে তার তিনটে নক্ষত্রের মধ্যেই। এই তিনটে নক্ষত্র যেগুলো অবস্থান করছে তিনটে ফায়ার এলিমেন্টস এর রাশির মধ্যে, এবং আমাদের যে কালপুরুষ চক্র রয়েছে সেই কালপুরুষের প্রথম ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাবে। এবং এই তিনজনের ভেতরেই থাকে একটা এমন পাওয়ার যা আমাদের ভেতরে নতুনভাবে ট্রান্সফরমেশন করবার মতন শক্তি যোগাতে পারে। আর সবসময় মনে রাখবেন,
ট্রান্সফর্ম হতে গেলে পরে কিন্তু খুব স্মুথলি সবকিছু হয় না, নানান ঝামেলা, নানা সমস্যা, নানা বাধার মধ্যে দিয়েই কিন্তু একটা ট্রান্সফরমেশন ঘটে। প্রথমেই বলবো কেতুর প্রথম নক্ষত্র, সেটা হলো অশ্বিনী নক্ষত্র, যেটা মেষ রাশিতেই অবস্থান করছে এবং 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই নক্ষত্র। এই নক্ষত্রের প্রতীক হলো ঘোড়ার মুখ, আর এই নক্ষত্রের দেবতা হলো অশ্বিনী কুমার, যারা হচ্ছে দেবতাদের চিকিৎসক। আর এই দুটি জিনিসের মধ্যেই কিন্তু এই নক্ষত্রের আসল রহস্যটা লুকিয়ে রয়েছে। একদিকে যেরকম আমরা পাচ্ছি ঘোড়ার মুখ, ঘোড়া অর্থাৎ ক্লান্তিহীন ছোটা, যার ভেতরে কোনো রকম বিরাম নেই, সে কিন্তু ছুটে চলেছে এবং তার মুভমেন্ট হচ্ছে খুব কুইক মুভমেন্ট। আর অন্যদিকে পাচ্ছি অশ্বিনী কুমারকে, যে হচ্ছে একজন দক্ষ হিলার, যার জন্য এই নক্ষত্রে জন্মগ্রহণ করলে পরে সেই মানুষ কিন্তু কোনো রকম ভাবে পিছিয়ে থাকার চেষ্টা করে না। এরা ক্লান্তিহীন ভাবে ছুটে চলে, যে কোনো বিষয় তারা জয় করবার জন্য এগিয়ে যায় এবং এদের কথা বলুন বা এদের অভিব্যক্তি বলুন যেন মানুষকে একটু হিল করে। কারোর সাথে কথা বললে পরে সে অনেকটা সুস্থ বোধ করবে, বা তার পাশে এসে একটু বসলো, কাউকে একটু ছুঁলো, তাহলে পরেও কিন্তু সে একটা হিলারের কাজ করবে, বা তার পরশে বা তার কথায় তারা কিন্তু হিলিং হবে। এই নক্ষত্রে জন্ম হলে পরে সে যদি ডাক্তার নাও হয়, তাহলে পরেও যদি কাউকে মনে করে যে আমি একটু মেডিসিন দিচ্ছি, সেই মেডিসিনেও কিন্তু দুর্দান্ত কাজ হবে। তাছাড়া যদি ডাক্তার হয় তাহলে পরেও কিন্তু এদের হাত যশ অনেক বড় বড় ডাক্তারের থেকেই বেশি হয়। এরা স্পিরিচুয়াল গুরু হতে পারে, বিভিন্ন কাউকে মোটিভেট করতে পারে, বা তাদের বিভিন্ন লোক যারা দিশাহীন রয়েছে বা বিভিন্নভাবে তারা ডিপ্রেসড রয়েছে, তাদের সাথে কথা বলে এরা কিন্তু তাদেরকেও নিরাময় করতে পারে। এইরকম একটা পাওয়ার এদের ভেতরে সবসময় থাকে বা জন্মগতভাবেই তৈরি হয় এবং এরা ক্লান্তিহীন পরিশ্রম করে যেতে পারে। যখন সব দিকের পথ বন্ধ হয়ে যায়, কোনো কিছু আর চোখে দেখা যায় না, যে কি করব, কোনো পথ কেউ খুঁজে পাচ্ছে না, তখনই কিন্তু এই নক্ষত্রের কাজ শুরু হয়। যদি দেখা যায় এরকম সমস্যা চলছে এবং আপনাদের কারুর এই নক্ষত্রে কোনো গ্রহ বসে আছে, তাহলে পরে অবশ্যই সেই গ্রহের দশা এবং অন্তর্দশা অবধি একটু ওয়েট করে যান। দেখবেন জীবনে নতুন কিছু হঠাৎভাবেই কিন্তু শুরু হতে চলেছে। আর যদি দেখা যায় যে মঘা নক্ষত্রে শনি বসে আছে, তাহলে পরে একটু সময় নিলে পরেও সে কিন্তু তার সফলতার চূড়ায় পৌঁছতে পারবে। এইরকম একটা ট্রান্সফরমেশন নিয়ে কিন্তু সে এগোয়। তবে যখনই দশা বা অন্তর্দশা সেই প্ল্যানেটের আসে, যখন সেই প্ল্যানেটটা কেতু নক্ষত্রে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে বসে আছে, তার পূর্বজন্মকৃত কিছু হিলিং পাওয়ার, তার পূর্বজন্মকৃত কিছু পরিশ্রমের আধার, প্রত্যেকটা নিয়েই কিন্তু সে অ্যাক্টিভেট হয়। শুধু সেই ক্ষেত্রে যে প্ল্যানেটটা রয়েছে সেটাও অ্যাক্টিভেট হওয়ার মতন একটা সময় অন্তত তাকে দিতে হবে, যে তার অন্তর্দশা কি দশা চলবে, তাহলে পরেই আপনি সেই ফলটা পেতে পারেন। কাজেই পরিবর্তনকে কখনো ভয় পাবেন না, তাকে অ্যাকসেপ্ট করুন। সুযোগ এলে পরে সেই সুযোগকে কখনো ছাড়বেন না, তাকে গ্রহণ করুন এবং জীবনের প্রতি পদে তাকে অ্যাপ্লাই করুন। এটাই কিন্তু অশ্বিনী নক্ষত্র ডিমান্ড করে। এবং যেহেতু এর সাথে কুইক মুভমেন্ট বা কুইক চিন্তাধারার একটা সংস্পর্শ রয়েছে, তার জন্য চিন্তা ভাবনার জন্য যে কোনো কিছুকে আপনি যত লিঙ্গার করবেন, তত কিন্তু এই প্ল্যানেট বা এই নক্ষত্রের যে গুণাগুণ, সেটা থেকে আপনি দূরে চলে যেতে থাকবেন। কাজে এর যে শুভ ফল সেটা লাভ করতে পারবেন না। কাজেই সবসময় যেটা দরকার, কুইক চিন্তা করুন, যে ডিসিশনটা আসছে সেই ডিসিশনটা নিন এবং সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করুন। দেখুন আপনি এগিয়ে যেতে পারবেন। নাহলে পরে এই নক্ষত্রের পাওয়ার কিন্তু কমতে থাকে। এই নক্ষত্রের মূল মন্ত্রই হলো ভাবো কম, করো বেশি। কেননা শুধু ভেবে গেলে পরে জীবনের গতিপথ কিন্তু আটকে যাবে। এই বেসিক জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, তাহলে পরেই আপনার অগ্রগতির জায়গা তৈরি হবে। অনেকে আছে সারা জীবন খালি ভেবেই গেল, এটা করতে হবে, এটা করা উচিত, কিন্তু কখনো করছে না। ভাবনা আছে, ইমপ্লিমেন্টেশন নেই। কাজেই সবসময় যদি কেতুন নক্ষত্রে কোনো গ্রহ থাকে, সেই গ্রহের দশা অন্তর্দশায় যা সুযোগ আসবে সেই সুযোগগুলোকে আপনারা গ্রহণ করুন। অবশ্যই দেখবেন আপনাদের উন্নতির জায়গা তৈরি হবেই হবে। এবারে চলে আসবো দ্বিতীয় যে নক্ষত্রটা রয়েছে, সেটি হচ্ছে মঘা নক্ষত্র। এটাও কেতুন নক্ষত্র এবং এটি অবস্থান করছে সিংহ রাশিতে অর্থাৎ রবির ঘরে। এখানেও কিন্তু সে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্তই রয়েছে বিস্তৃত। এবং এই নক্ষত্র যে প্রতীক বা সিম্বল, সেটা হচ্ছে রাজ সিংহাসন। আর সিংহকেও কিন্তু আমরা বলি বনের রাজা। কাজেই এর ভেতরে একটা রাজকীয় ব্যাপার থাকবে এবং একটা রয়্যাল নক্ষত্র বলতে পারেন এটাকে। পূর্বজন্মে কোনো না কোনো ভাবে এই
ব্যক্তি যে এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছে কোনো না কোনোভাবে কোনো রয়্যাল ফ্যামিলি হোক বা কোনো রয়্যাল কানেকশনের সাথে সে যুক্ত ছিল। সে যে রাজাই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, হয়তো কোনো লিডার ছিল বা হয়তো এমন কোনো কাজ করেছে যার সাথে তার নেতৃত্ব দেওয়ার যে পাওয়ার সেটা তার রয়েছে। সেই সমস্ত বিষয়টুকুর কিছু নির্যাস নিয়েই সে কিন্তু এই জন্মে জন্মগ্রহণ করেছে। অনেক সময় দেখা যায় এদের ছোট থেকেই একটা নেশা থাকে, লিডিং একটা ক্যাপাসিটি তাদের ভেতরে তৈরি হয় বা যে কোনো ক্ষেত্রে তারা নেতৃত্ব দেয়। অনেক সময় দেখা যায় স্কুলে কলেজে সে একদম চুপচাপ বসে আছে, কিন্তু যখনই কোনো কিছু করবার বিষয় আসছে সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য লোকেরা পছন্দ করছে বা মানছে, এবং ধীরে 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 তাদের ক্ষেত্রে এই লিডিং পাওয়ার অসম্ভবভাবে বেড়ে যায়। আরও আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে এদের যে দেবতা সেটা হলো পিতৃগণ বা পূর্বপুরুষগণ। যার ফলে কি হয়, শুধুমাত্র পূর্বজন্মের কোনো সমস্যা বা পূর্বজন্মের কোনো ঘটনা বা পূর্বজন্মের কোনো যোগাযোগ নিয়েই যে তারা এই জন্মে সেই কাজটা করছে তা নয়, এদের কিন্তু বহু জন্মের একটা লেয়ার থেকে যায়। তাই এরা পূর্বপুরুষদের অর্থাৎ পিতৃপুরুষদের কিন্তু আশীর্বাদ ধন্য হয়। দেখবেন যদি এই নক্ষত্রে কোনো গ্রহ থাকে, অর্থাৎ মঘা নক্ষত্রে কোনো গ্রহ থাকে, তাহলে পরে এদের দশা অন্তর্দশা, সেই গ্রহের দশা অন্তর্দশাতে কোনো না কোনো ইভেন্ট বা কোনো না কোনো ঘটনা বিনা নিমন্ত্রণেই কিন্তু এদের কাছে চলে আসে, এবং অনিচ্ছা সত্ত্বেও সেই ঘটনার সলিউশন এদেরকেই করতে হয়। কিভাবে করতে হয় না, তার নেতৃত্ব দিয়ে করতে হয় বা তার সাংগঠনিক যে দক্ষতা আছে সেই দক্ষতার উপরে তার যে লিডিং পাওয়ার আছে সেটার দ্বারাই সেটাকে সলিউশন করতে হয়। এই নক্ষত্র একজন জাতককে একটা গুরুত্বপূর্ণ লিডার বা নেতা হিসাবে প্রতিপন্ন করে। এই নক্ষত্র মানুষের জীবনের দিশা ও দশাকে বদলে দেয়। এবং যদি দেখা যায় যে রাহু, রবি, চন্দ্র, কেতু এরকম কোনো গ্রহণযোগ এই ঘরে অর্থাৎ এই সিংহ রাশিতে ঠিক 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে ঘটেছে, তাহলে পরে কিন্তু এদের জীবনে পূর্বপুরুষকৃত কোনো কৃত কর্মের যে ঘটনা সেটা হঠাৎ করে তারা জানতে পারে বা তাদের সামনে এসে যায়, যেটা বহুদিন ধরে সুপ্ত ছিল, যে এই কর্মটার জন্য এই পিতৃদোষের যে ফল ভোগ করতে হচ্ছে সেই জিনিসটা কিন্তু তারা সেই মুহূর্তের মধ্যে জানতে পারে বা তাদের কাছে যে কোনোভাবেই হোক স্পষ্ট হয়, এবং তারা তার সলিউশনের জন্য যে ক্রিয়াকর্ম আছে সেই কর্মগুলো করে পিতৃদোষকে খণ্ডন করবার চেষ্টা করে। কাজেই এদের ভেতরে এই জায়গার ভেতরে যদি জন্ম হয়ে থাকে এই নক্ষত্রের মধ্যে, তাহলে পরে কিন্তু এদের জন্মছকে বেশিরভাগ ক্ষেত্রে পিতৃদোষ বা পিতৃঋণের জায়গা পাওয়া যায়। আমি এখনো পর্যন্ত যে দুটো নক্ষত্র নিয়ে আলোচনা করলাম, যদি আপনাদের কোনো প্ল্যানেট এই ঘরগুলোতে থাকে এবং যদি তারা কেতুর নক্ষত্রে বসে থাকে, তাহলে পরে আপনারা রিভার্সে চলে যান, গিয়ে চিন্তা করুন কি কি ঘটনাক্রম আপনাদের মধ্যে হয়েছে। অবশ্যই সেক্ষেত্রে আপনারা সেটাকে নিজেদের জীবনের সাথে রিলেট করতে পারবেন এবং অবশ্যই আমাকে জানাবেন। সবশেষে চলে আসবো যে নক্ষত্রটা যেটা লাস্ট ফায়ার এলিমেন্টের সাথে যুক্ত রয়েছে এবং কালপুরুষের নবম ভাব বা ধর্মভাবে রয়েছে, সেটি হচ্ছে মূলা নক্ষত্র। এই নক্ষত্র কিন্তু 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্তই বিস্তৃত এবং এই নক্ষত্রকে বলা হয় মূলা নক্ষত্র। এটাও কেতুর নক্ষত্র এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে গাছের মূল বা রুট, এবং এই মূল থেকে ছোট 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 আরো গাছ উঠছে, এটা হচ্ছে এর প্রতীক। আর এই নক্ষত্রের যিনি দেবী তিনি হচ্ছেন নৃতি, এবং এই নৃতি হলো ডিস্ট্রাকশনের দেবী বা ধ্বংসের দেবী। তার জন্যই তো দেখুন উৎপাটিত মূল, এবং মূল উৎপাটিত হয়ে যাওয়ার পরে সেই পুরনো রুটকে ছাড়িয়ে দেওয়ার পরে আবার নতুন করে যে জীবন সঞ্চারিত হচ্ছে, সেটাই হচ্ছে মূল কাজ এই মূলা নক্ষত্রের। এই নক্ষত্রে থাকা কোনো প্ল্যানেটের যদি দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু সেই সময়টার ভেতরে এদের তৈরি করা যে পুরনো সিস্টেম, অর্থাৎ সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সেটা প্রফেশনালি হতে পারে, যেটাই থাকুক না কেন, টোটাল বিষয়টাকে উৎপাটিত করে শেষ করে দেওয়া হয়, অর্থাৎ টোটালটাই বনিষ্ঠ করে দিয়ে আবার নতুন ভাবে নতুন ফর্মে কিন্তু শুরু করবার একটা জায়গা তৈরি করে দেয় সেই প্ল্যানেটের দশা বা অন্তর্দশা। তবে একটা বিষয় আছে, এই 3 নম্বর নক্ষত্র অর্থাৎ যিনি আর কি মূলা নক্ষত্র, যে বসে আছেন নবম ভাবে, কালপুরুষের নবম ভাবে, এই নক্ষত্র কিন্তু খুব একটা ভদ্র প্রকৃতির নয়। কাজেই এর যে এক্সপ্রেশন করবার যে ধরন সেটা কিন্তু একটু হেভি প্রকৃতির হয়। এই নক্ষত্রের দশা চললে পরেই কিন্তু
দেখা যায় যে পুরনো সম্পর্কগুলো ভেঙে গেছে। সেটা প্রেমের সম্পর্ক হতে পারে, সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, সেটা পারিবারিক সম্পর্ক হতে পারে। কোনো না কোনোভাবে সেটা কিন্তু সেই মানুষ যে আপনার জীবনে ভ্যালু অ্যাডেড করতে পারছে না, তারা কিন্তু আপনার জীবন থেকে ধীরে 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 এক্সিট করে যায়। পুরনো বিশ্বাস, পুরনো ধারণা সমস্ত কিছু ভেঙে যায়। ভেঙে গিয়ে নতুন বিশ্বাস, নতুন ধারণা শুরু হয় এবং নতুনভাবেই তার জীবনটা আবার চলতে থাকে। কেতুকে আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রেই কেতু কিন্তু আমাদের ডিট্যাচমেন্ট দেয়। এই নক্ষত্র কিন্তু তার একটা বড় কারণ, কেন এরা সাধারণত সেই ডিট্যাচমেন্টের জায়গাটাই তৈরি করে দেয়, তৈরি করে আবার নতুনভাবে আপনাকে ট্রান্সফর্ম করছে, করে আবার নতুনভাবে সে সেই জায়গাটাকে তৈরি করে দিচ্ছে। আর যদি দেখা যায় যে এখানে রাহু এই নক্ষত্রে বসে রয়েছে, তাহলে পরে অনেক ক্ষেত্রে কিন্তু ধর্ম পরিবর্তনের জায়গাও তৈরি হয়ে যায়। আমি যে তিনটে নক্ষত্র বললাম, এই তিনটে নক্ষত্রের সাথে আপনারা কারা কারা রিলেট করেছেন অবশ্যই আমাকে জানাবেন। এবং এই সব ক্ষেত্রেই আমি বলবো যে যদি আপনারা প্রত্যহ আপনাদের পূর্বপুরুষদেরকে স্মরণ মনন করেন বা তর্পণ করেন, তাহলে পরে কিন্তু অনেকটা ক্ষেত্রেই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন এবং পিতৃপুরুষদের যে আশীর্বাদ তা আপনাদের মাথাতে থাকবে। কাজেই শুধুমাত্র প্ল্যানেট নয়, শাস্ত্র অনুযায়ী আছে কলৌ নক্ষত্র ফলম, কলিকালে নক্ষত্রের ফল সবসময় বেশি দেয়। কাজেই নক্ষত্রের রহস্যের ভেতরে যদি আমরা ঢুকতে পারি, তাহলে পরে আমাদের প্রেডিকশনের জায়গাও সহজ হবে এবং সুন্দরভাবে কোনো মানুষকে আমরা সেই ভবিষ্যৎবাণী করে বা তাদের পাশে থেকে তাদেরকে এগিয়ে যাওয়ার সাহায্য করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই। আগামী দিনে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।